শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা ছোট দুইটা টপিক আসলে দেখব, যে দুইটা টপিক আসলে আমাদের আগের আমরা যা যা পড়ে আসছি তার উপর ভিত্তি করে আজকে আমরা আসলে দুইটা ম্যাথ দেখব। তো আর আপনাদের হচ্ছে আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে আমরা গত শুক্রবারে দেখছিলাম, তো আজকের ক্লাসে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা দেখানোর কথা, কিন্তু ওইটা আসলে বোর্ডে দেখালে আমাদের জন্য সুবিধা হবে। তো এই জন্য নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা আমরা শুক্রবারেই দেখব। আর আজকে হচ্ছে আমরা দুইটা ছোট ছোট দুইটা ম্যাথ দেখবো আসলে। সো প্রথম যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে পারফরমেন্স কার্ভ। যদি আপনারা এই একটা গ্রাফ আমরা দেখব, তারপর সে গ্রাফের সাথে রিলেটেড একটা ম্যাথ হচ্ছে আমরা আসলে দেখব। সো দেখেন এখানে লেখাই আছে পারফরমেন্স কার্ভ। তো এই কার্ভগুলো হচ্ছে যে আপনার সাপ্লাই ভোল্টেজের সাথে গেইন কিভাবে চেঞ্জ হতে পারে, সাপ্লাই ভোল্টেজের সাথে আপনার পাওয়ার কনজাম্পশন কিভাবে চেঞ্জ হতে পারে, ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হতে পারে। তো এখানে এই কার্ভগুলা আমরা হচ্ছে এক্সপ্লেন করার আগে আমরা হচ্ছে এই যে একটু পেছনের দিকে যদি দেখি, তাহলে হচ্ছে যে আমরা শুরুর দিকে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে আসছিলাম। তো ওই আহ, জিনিসগুলোর বেসিসেই আসলে এই পারফরমেন্স কার্ভগুলো আসছে। কারণ প্র্যাকটিক্যালি তার পারফরমেন্স তো আসলে আইডিয়ালের মতো হবে না, হ্যাঁ। যে পুরা ব্যান্ডউইথ জুড়ে সেম গেইন মানে আপনার ফ্রিকোয়েন্সি আপনি যতই বাড়ান না কেন, অলওয়েজ আপনি সেম গেইন পাবেন, এটা আসলে পসিবল না। তো তারপর হচ্ছে আপনার আমরা কি পড়ছিলাম যে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি, আউটপুট রেজিস্ট্যান্স হবে জিরো। সো তারপর আমরা বলছিলাম যে কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে আপনি যখন কাজ করতে যাবেন তখন আসলে একদম ইনফিনিটি পাবেন না বা একদম জিরো আসলে পাবেন না, কিছু চেঞ্জ আসলে এই জায়গার মধ্যে আসবে। তো সেই চেঞ্জগুলোর উপর ভিত্তি করে পারফরমেন্স কার্ভটা। এখন দ্বিতীয় কথা হচ্ছে পারফরমেন্স কার্ভটা আপনি আসলে কোথা থেকে পাবেন, হ্যাঁ। তো এইটা হচ্ছে যে যখন আপনি আসলে এক একটা অপেম্পের ভেতরের মানে যেই সার্কিটটা থাকে, সেটা আসলে এক এক রকম থাকে। আবার হচ্ছে যে সেই সার্কিটটা আপনি আসলে আহ, কতটুকু, মানে আপনার ফ্যাব্রিকেশন যে প্রসেসটা, যে আপনি যখন এটাকে বানাচ্ছেন তখন কতটুকু সেফটি মেজারমেন্ট বলেন কিংবা কতটুকু প্রিসাইজলি আপনি আসলে আপনার ডিভাইসটাকে বানাচ্ছেন, তার উপরেও আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তো জিনিসটা হচ্ছে তাহলে আপনি কার্ভটা কোথায় পাবেন, কার্ভটা হচ্ছে যখন আপনি কোনো একটা কোম্পানির কাছ থেকে অ্যাম্প্লিফায়ার কিনবেন, তখন সেই কোম্পানি আপনাকে আপনার অ্যাম্প্লিফায়ারের সাথে সাথে আপনাকে এই একটা কার্ভও আপনাকে হচ্ছে ওরা দিবে, যে কার্ভে ওরা ওদের বানানো যে অপেমটা থাকবে, বিভিন্ন কোম্পানির বানানো অপেম্পের মধ্যে অবশ্যই কিছু ডিফারেন্স থাকবে, এবং তার ভিত্তিতে আপনার হচ্ছে ওদের অপেমটা কিভাবে কাজ করবে বা সাপ্লাই ভোল্টেজের সাথে পারফরমেন্সটা কেমন হবে, ফ্রিকোয়েন্সির সাথে পারফরমেন্সটা কেমন হবে, সেইটা হচ্ছে দিয়ে দেওয়া থাকবে। তো আপনি যখন কোন একটা নির্দিষ্ট সাপ্লাই ভোল্টেজে কাজ করবেন বা আপনি কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করবেন, তখন ওই সাপ্লাই ভোল্টেজের জন্য অথবা ওই ফ্রিকোয়েন্সির জন্য আপনার অ্যাকচুয়ালি ভ্যালু কত আপনারা সেটা বের করতে পারবেন। তা আমরা আসলে একটা একটা করে দেখি, প্রথমে আসি। প্রথম কার্ভটা দেখেন সাপ্লাই ভোল্টেজের সাথে ভোল্টেজ গেইনের কি রিলেশন। মানে হচ্ছে আমরা দেখে আসছিলাম আমাদের উল্টে এঁকে ফেলছি আমরা, যে আমাদের অপেমটা ছিল হচ্ছে এরকম, এরকম ছিল আমাদের অপেম। তারপরে এখানে আমরা প্লাস ভিজিসি দিতাম, এখানে আমরা মাইনাস ভিজিসি দিতাম। এখন আমরা আসলে যে কিছু সূত্র দেখছি বা যে কিছু ম্যাথ আমরা আসলে দেখছি, কোথাও কিন্তু আমরা এটা দেখি না। মানে এটা হয়েছে যে আমাদের যদি আউটপুট ভোল্টেজ ভিসিসি থেকে বড় হয়ে যাইতো, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা ভিসিসির মধ্যে হচ্ছে স্যাচুরেটেড থাকতো। বাট এইখানে আমরা কিন্তু কোথাও বলি নাই যে এই যে বায়াস ভোল্টেজটা বা এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি চেঞ্জ হয় তাহলে আপনার অপেম্পের গেইন চেঞ্জ হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমরা আসলে কোথাও বলে আসি নাই। আসি নাই এই কারণে, কারণ আমরা আইডিয়ালি ধরে নিই যে আপনার যদি এই ভিসিসিটা চেঞ্জও হয়, তাহলে এই মানে এই ভিসিসিটা শুধুমাত্র আপনাকে অন অফ করতে হেল্প করবে। আর হচ্ছে যে আপনার আউটপুট ভোল্টেজে স্যাচুরেটেড হলো কি হলো না, সেটা শুধুমাত্র সে হচ্ছে মেজার, মানে ওইটার উপর ডিপেন্ড করবে। কিন্তু গেইন যে এ ও চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু আমরা আসলে বলে আসি নাই। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে আপনার যদি এই বায়াস ভোল্টেজটা বা সাপ্লাই ভোল্টেজটা চেঞ্জ হয়, তাহলে আসলে গেইনের ভ্যালুটাও প্র্যাকটিক্যাল কেসে চেঞ্জ হয়ে যায়।
যেমন দেখেন এই যে সাপ্লাই ভোল্টেজটা আপনি আসলে যত বাড়াবেন তার সাথে আপনার ভোল্টেজের গেইনটাও তত তত বাড়তে থাকবে। তাহলে এখন ওই যে আপনাদের কয়েকজন ক্লাসে এরকম প্রশ্ন করছিল যে আমি চাইলে তো 7 ভোল্টেও কাজ করতে পারি, আমি চাইলে 10 ভোল্টেও কাজ করতে পারি। হ্যাঁ, আপনি যখন দেখেন এখানে আমরা দুইটা পয়েন্ট নিলাম, একটা নিলাম 8 আর আরেকটা হচ্ছে 12। সো আপনি যদি কখনো 8 ভোল্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এই গ্রাফ থেকে আগে এই গ্রাফের সাহায্যে এরকম করে মেজার করতে হবে যে 8 ভোল্টের জন্য গেইন কত। সো দেখেন আপনার 8 ভোল্টের জন্য গেইন হচ্ছে আপনার মোটামুটি 9.7-এর কাছা, সরি 97 ডেসিবেলের কাছাকাছি। আবার যদি আপনি 12 বায়াস ভোল্টেজ নিয়ে কাজ করেন তাহলে আপনি দেখেন গেইনের ভ্যালুটা অলমোস্ট 101 অথবা 102-এর কাছাকাছি। তো আপনি আসলে তাহলে ভালোই ডিফারেন্স হচ্ছে যে আপনি যদি 8 ভোল্ট দেন তাহলে আপনার আসতেছে 97, যদি আপনি 12 ভোল্ট দেন তাহলে আপনার মোটামুটি চলে আসতেছে 102। সো তার মানে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট সাপ্লাই ভোল্টেজে কাজ করবেন ওই সাপ্লাই ভোল্টেজের জন্য আপনার ভোল্টেজ গেইন কত আপনি আগে আপনার পারফরমেন্স কার্ভ থেকে চেক করে নেবেন। তারপরে একই রকমভাবে পাওয়ার কনজাম্পশন, যে যেহেতু ভেতরে একটা সার্কিট আছে তার জন্য কিছু পাওয়ার আসলে এখানে আহ, মানে পাওয়ার কনজাম্পশন এখানে আসলে হবেই। সো ওই জিনিসটাও দেখা যায় যে আপনার সাপ্লাই ভোল্টেজের সাথে সাথেই পাওয়ার কনজাম্পশনটা বাড়তে থাকে। সো এটাও আপনি হচ্ছে যেই ভোল্টেজে কাজ করবেন সেই ভোল্টেজের জন্য আপনার ভেতরের সার্কিটে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে সেটা আপনি আগে ক্যালকুলেট করে নেবেন। তারপর আমরা দেখে আসছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ, হ্যাঁ ফ্রিকোয়েন্সির সাথে গেইনের একটা চেঞ্জ হবে সেটা আমরা বলে আসছিলাম আইডিয়াল বা প্র্যাকটিক্যাল কেসে। বাট ফ্রিকোয়েন্সির সাথে দেখা যায় যে আপনাদের ইনপুট রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্সেরও একটা সম্পর্ক আসলে এই জায়গায় নন আইডিয়ালিটি হিসেবে চলে আসে। তো আপনি একই কথা যখনই কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করবেন তখন সেই ফ্রিকোয়েন্সিতে আপনার রেজিস্ট্যান্স কত সেটা আপনাকে চেক করতে হবে। যেমন যে এখানে ফ্রিকোয়েন্সি ধরেন যদি আপনি কোনো একটা সিগন্যাল, এমন একটা সিগন্যাল ব্যবহার করলেন যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টজ, তাহলে দেখেন তার গেইন হবে মোটামুটি এই জায়গায় 6 মেগা, মানে সরি ইনপুট রেজিস্ট্যান্স হবে 6 মেগা ওহমের মতো। কিন্তু যদি আপনার এই ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, সিগন্যালের ফ্রিকোয়েন্সি দেখেন 100 কিলো হার্টজের মতো হয়ে যায়, তাহলে দেখেন আপনার কিন্তু এই জায়গায় আহ এটা কমে আসে এবং মানে ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়, এবং তারপর আপনি আসলে ফ্রিকোয়েন্সি যত বাড়াতে থাকবেন এই ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হওয়ার পরিবর্তে ও কিন্তু ড্রাস্টিক্যালি কমতে থাকে। সো ওই মুহূর্তে কত সেটা আপনাকে আসলে মেজার আগে থেকে জেনে রাখতে হবে যাতে আপনি ক্যালকুলেশনটাকে ক্যালকুলেশনের মধ্যে আপনি হচ্ছে ওই ভ্যালুগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। আউটপুট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে সেখানেও একই কথা যে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স হওয়ার কথা ছিল আসলে 0, কিন্তু দেখা যায় যে আপনার ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে তাহলে আউটপুট রেঞ্জটাও এই যে দেখেন এটা খেয়াল রাখতে হবে আপনাকে 100 থেকে শুরু হয়েছে, 100 থেকে শুরু হয়ে মোটামুটি ও হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে। এখন এইটার উপর ভিত্তি করে দেখেন এই জায়গার মধ্যে একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে, আমরা একটু ম্যাথটা দেখি। ম্যাথে এখানে দিয়ে দেওয়া আছে যে ডিটারমাইন দ্য ওপেন লুপ ভোল্টেজ গেইন, আপনাকে গেইন বের করতে বলছে, তার মানে আপনাকে এই কার্ভটার দিকে খেয়াল করতে হবে যখন সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তাহলে দেখেন 12 ভোল্টের জন্য আপনার গেইন কত এখান থেকেই তো আমরা বের করে ফেলতে পারি, মোটামুটি 101 অথবা 102, আপনি যেটা ইচ্ছা ধরতে পারেন। এখন এখন প্রবলেম হচ্ছে যে গেইনটা কিন্তু ডেসিবেলে দেওয়া আছে, ঠিক আছে আপনাকে ডেসিবেলে দেওয়া আছে, বাট এখানে যেহেতু আপনাকে মানে গেইনটা যখন আপনি আসলে বের করবেন আপনি আসলে চেষ্টা করবেন সে ডেসিবেলটাকে বাদ দিয়ে লিখতে। সো উপায় কি, যে আপনারা কি জানেন ডেসিবেল মানে কি, যে গেইন ইকুয়াল টু 20 লগ ওই যে জাস্ট ডেসিবেল বাদে ওদের যে অরিজিনাল ভ্যালু সেই রেশিওটা অরিজিনালটা। তাহলে এরপর কি হবে যে 104কে আপনি, ওরা 104 ধরছে ওদের হিসাব মতো, মানে আমি তো আসলে এখানে র্যান্ডমলি আঁকলাম, আপনি একটু স্কেল ধরে আঁকবেন যদি যদি এই 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 ধরনের প্রশ্ন আসে তাহলে অবশ্যই তার সাথে আপনাকে এই কার্ভগুলোও দিয়ে দেওয়া হবে আপনার। আচ্ছা আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো একটু পরে। আচ্ছা তারপরে আসেন যে তাইলে এখানে কি হবে 104কে তারপর আপনি 20 দিয়ে ভাগ করে তারপরে এন্টিলগ, আপনার ক্যালকুলেটরের মধ্যে এন্টিলগ একটা অপশন আছে, সেই এন্টিলগটা অ্যাপ্লাই করলে আপনারা হচ্ছে গেইনের অরিজিনাল ভ্যালু যেটা মানে ডেসিবল ছাড়া ভ্যালু যেটা সেটা হচ্ছে বের করতে পারবেন।
এরপর আমরা আসি যে তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে। তো প্রশ্ন হচ্ছে দুই রকম ভাবে আসতে পারে। একরকম প্রশ্ন এরকম হতে পারে যে আপনাকে আমি এরকম কার্ভ দিয়ে দিব, দিয়ে আপনাকে আমি এরকম একটা ম্যাথ দিব। হয়তো সেখানে 12 ভোল্টের জায়গায় 16 ভোল্টও থাকতে পারে, যে 16 ভোল্টের জন্য ভোল্টেজ গেইন কত বের করো। হ্যাঁ, এখানে দেখেন এই জায়গায় যেহেতু একটু কনভার্সনের প্রয়োজন আছে, অতএব আসলে এখানে আসলে ভোল্টেজ গেইনটাই ম্যাথ হিসেবে আসার কথা। বাকিগুলো তো আসলে ডিরেক্টলি ওয়াট বা ওহমে দেওয়া আছে, ওগুলো তো আসলে চেঞ্জ করার কিছু নাই। সো যেহেতু এটা ডেসিবেলে দেওয়া, এখানে একটু আমাদের কনভার্ট করার সুযোগ আছে, সো এই ধরনের ম্যাথই আসতে পারে। সো 12 ভোল্টের জায়গায় আমি 4 ভোল্ট দিতে পারি, এখানে আমি একটা 16। কোশ্চেন ছিল। দাঁড়ান আমি শেষ করে নিই। আমরা 12 ভোল্টের জায়গায় 16 ভোল্ট দিয়েও ম্যাথ দিতে পারি। এটা এক রকমের প্রশ্ন হতে পারে। আরেক রকমের প্রশ্ন হতে পারে যে আমি আসলে কোনো ম্যাথই দিলাম না, আমি শুধু আপনাকে বললাম যে অপ এম্পের পারফরমেন্স কার্ভগুলো এক্সপ্লেইন করো। সেক্ষেত্রে আপনার প্রশ্নটা কেমন হবে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই যে এই 4টা গ্রাফ আঁকাবেন। হ্যাঁ, সেখানে আপনার ভ্যালু এক্সাক্ট থাকার প্রয়োজন নাই, তবে খেয়াল করবেন ট্রেন্ডগুলা কি বা গ্রাফগুলো আসলে দেখতে কেমন। যেমন ধরেন এই নিচের দুইটা গ্রাফ প্রথমে খেয়াল করেন, ওরা প্রথমে কিন্তু কিছু দূর মানে ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে, তারপর ওরা আস্তে করে কমে যায়। আউটপুট রেজিস্ট্যান্স খুব কম থাকে, তারপর আস্তে করে বেড়ে যায়। আর এগুলার ক্ষেত্রে দেখেন ওরা হচ্ছে কিন্তু জাস্ট এরকম কনস্ট্যান্ট থাকে, এরকম কোনো পজিশন নাই, জাস্ট ও হচ্ছে বাড়তে থাকে। আর এইটা এখন এইটার এইটার বাড়ার ট্রেন্ড কিন্তু আবার আলাদা, সেটাও একটু খেয়াল করবেন। জাস্ট আপনার শেপগুলা হচ্ছে ঠিক থাকলেই হবে, আপনাকে এই দুই পাশে যে এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে সে ভ্যালুগুলো আসলে এক্সাক্ট থাকার দরকার নেই। সো এই একটা বারে হচ্ছে এইরকম ভাবে বাঁকা হয়ে, আর আরেকটা বারে হচ্ছে মানে নিচের দিকে বাঁকা হয়ে। সো এই ব্যাপারটা খেয়াল রেখে আপনাকে হচ্ছে গ্রাফটা আঁকাতে হবে। আপনি এক্সপ্লেন হিসেবে কি করতে পারেন, আপনি এক্সপ্লেন করবেন যে ওই যে আমরা জানি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হয় না, বা সাপ্লাই ভোল্টেজের সাথে গেইন বা পাওয়ারের কোনো চেঞ্জ হয় না, বাট আমাদের প্র্যাকটিক্যাল কেসে এই জিনিসগুলো আসে এবং এগুলা হচ্ছে আমাদেরকে কোম্পানি থেকে সাপ্লায়ার থেকে প্রোভাইড করা হয়। এগুলো হচ্ছে এরকম হতে পারে যে ফ্রিকোয়েন্সি বাড়লে ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট থাকার পরিবর্তে কমে যায়, আউটপুট রেজিস্ট্যান্স জিরো থাকার পরিবর্তে বেড়ে যায়, এবং একই সাথে পাওয়ার কনজাম্পশন এবং ভোল্টেজ গেইনগুলোও বাড়তে থাকে। সো এরকম হচ্ছে আপনি একটু লিখে দিবেন। আচ্ছা, তো এই ছিল পারফরমেন্স কার্ভের, এই পর্যন্তই ছিল আমাদের কথা। তো আপনাদের কে যেন কিছু একটা বলতে চাইছিল, সে বলেন। হ্যাঁ, ওই ম্যাম, যে গ্রাফের যে হচ্ছে এক্সাক্ট একটা মান লাগবে, তো আপনি যে বললেন এখানে একটা ধরে নিতে 101 অথবা 102। তো এক একজন যদি এক এক রকমের মান ধরে, কেউ যদি 101 অথবা কেউ 102, তখন তো আচ্ছা, অ্যান্সারটা আলাদা আসবে। তো হ্যাঁ, সেক্ষেত্রে বুঝতে পারছি। দেখেন সেখানে এখন এখন জিনিসটা হতে পারে কি, দেখেন আপনি যখন 12-র জন্য একটা কিছু ধরবেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই 100 থেকে 105-এর মধ্যেই কিছু একটা ধরবেন, আপনি নিশ্চয়ই 110 ধরবেন না। সো কেউ যদি 100 থেকে 105-এর মধ্যে কোনো একটা ভ্যালু নিয়ে ম্যাথ করে, তাহলে ম্যাথটা ঠিক, মানে 100 থেকে 105-এর মধ্যে সে যাই নিয়ে ধরবে, মানে যাই নিয়ে আপনারা কাজ করবেন সেটাই মোটামুটি কারেক্ট। বাট আপনি যদি 12-র জন্য 110 চিন্তা করেন বা 12-র জন্য এসে 85 ধরেন, তাহলে তো সেই ম্যাথটা ভুল। বুঝতে পারছেন কোনটা কখন ভুল হবে আর কখন ঠিক হবে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তারপর। ম্যাম এক্সামের জন্য সাজেশন দিন ম্যাম। হ্যাঁ, এটা আমরা নেক্সট উইক দিব। আমরা বলছিলাম নেক্সট উইক আমরা হচ্ছে একটা ম্যাথের ক্লাস করব, তখন আমরা আপনারা মোটামুটি একটা সাজেশন পাবেন। আচ্ছা, তো এই আমাদের গেল, কি কোনো হচ্ছে পারফরমেন্স কার্ভের কথা। তারপর আমরা হচ্ছে আরেকটা স্লাইড, ছোট স্লাইড দেখব। এইটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সিএমআরআর এর একটা ম্যাথ, যেটা আমরা বোধহয় ক্লাসে বলছিলাম যে আমরা একটা ম্যাথ হচ্ছে করাবো বা আপনাদেরকে দেখাই দিব যে ম্যাথটা কিরকম আসতে পারে। সো দেখেন প্রথমে আমরা হচ্ছে একটু মনে করে আসি আমরা কি কি শিখছিলাম। আমরা 3 ধরনের মোড শিখছিলাম, একটা ছিল ডিফারেন্সিয়াল ইনপুট মোড, একটা ছিল সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড, আর একটা ছিল হচ্ছে কমন মোড ইনপুট। ডিফারেন্সিয়াল ইনপুট মোডের ক্ষেত্রে আমার দুইটা টার্মিনালি একটা করে ইনপুট আসতো, এবং আপনার আউটপুটটা কি হতো, ডিফারেন্সকে অ্যাম্প্লিফাই করতো। সো সেই জন্য আমাদের প্রথমে ডিফারেন্স ভোল্টেজটা বের করতে হইতো, কি হইতো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিতাম। কমন মোডের ক্ষেত্রে কি হতো, আমাদের দুইটা টার্মিনালে আমাদের সেম ইনপুট যেত। দুইটা টার্মিনালে সেম ইনপুট যাওয়ার পরে আপনাদের একটা মনে আমরা বলছিলাম এরকম যে তাহলে আপনাদের ভিডি কত আসার কথা, ভিডি আসার কথা হচ্ছে 0, রাইট? তো আপনার ভিডি আসবে হচ্ছে, ডিফারেন্স যদি আপনি চিন্তা করেন তাহলে ভিডি আসবে হচ্ছে 0। তারপর আমরা বলছিলাম ওখানে আমরা আরেকটা, আচ্ছা এখানে কি,
আচ্ছা, এই সূত্রটা দেখাই। আচ্ছা, তারপর আমরা হচ্ছে সিএমআরআর এর জন্য এই সূত্রটা হচ্ছে দেখছিলাম যে সেটা কত হবে, এদিকে এসি দিয়ে আমরা ভাগ করে দিব। তো একটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোড, আর একটা হচ্ছে কমন মোড। তো কমন মোডের ক্ষেত্রে যখন আপনি আসলে মানে আহ, কেন আমরা এই কথাটা বলতেছি, কারণ আমরা তো আমাদের কমন মোডের গেইনটা ক্যালকুলেট করতে হবে। সো গেইন কি হয়, আউটপুট বাই ইনপুট, রাইট? এখন আউটপুট তো হচ্ছে আপনার কত, V0 আউটপুট। আর ইনপুটটা কি হবে, ইনপুট হবে হচ্ছে আপনার এখানে জিরো আসার কথা। বাট ইনপুট যখন এখানে আপনি জিরো লিখতেছেন তখন তো আপনার গেইন চলে আসবে কত, ইনফাইনাইট চলে আসবে না? সো ইনফাইনাইট দিয়ে তো আপনি আসলে আসলে কোনো কিছু মেজার করতে পারেন না। সো কমন ইনপুটের ক্ষেত্রে আপনি যাতে হচ্ছে আপনার এই গেইনটা কত সেটা হচ্ছে বের করতে পারেন, সেজন্য অ্যাকচুয়ালি কমন কমন মোডের ক্ষেত্রে যখন আপনি দুইটা টার্মিনালেই সেম ভোল্টেজ দিবেন, তখন দেখা যায় সেটা আসলে ডিফারেন্স ক্রিয়েট হওয়ার পরিবর্তে ও আসলে মানে আমরা ক্যালকুলেশনের জন্য সেটাকে আসলে দুইটা টার্মিনালের এভারেজ চিন্তা করি, হ্যাঁ? কিন্তু দুইটাতে তো আসলে সেম, তাই না? সো আপনি দেখেন দুইটা টার্মিনালে যদি আপনি 2 ভোল্ট 2 ভোল্ট করে দেন, সো আলটিমেটলি আপনার কি হবে, মানে যে কোনো একটা কাউন্ট হচ্ছে, সো দুই দুই যোগ করলে কত হবে, 4। সেই চারকে মানে এখানে যে লাইনটা লিখছে আর কি, প্রথমে দুইটাকে যোগ করছে, তো দুইটা তো আসলে সেম ইনপুট। সো 2 2 4, তারপরে এটাকে হাফ করলে হাফ করবেন, করলে আসলে আবার 2 আসে। সো আসলে জিনিসটা বোঝাচ্ছে যে যখন আপনি কমন দিচ্ছেন, সো কমন যে ভ্যালুটা দিচ্ছেন সেটাই। সো আমরা যেহেতু কমন ভোল্টেজ যদি আমরা 2 দিয়ে থাকি তাহলে আপনার এখানে ইনপুট হিসেবে 2ই যাবে। যদি আপনি 1 ভোল্ট দিয়ে থাকেন তাহলে আপনার ইনপুট হিসেবে এই জায়গার মধ্যে 1 ভোল্টই যাবে। তো যাই হোক, এখানে যেটা আমরা বললাম যে আমরা হচ্ছে জিরো নেওয়ার পরিবর্তে আমরা আসলে ওই কমন যে ভোল্টেজটা দিছি বা সেম যে ভোল্টেজটা দিছি সেটাকেই আমরা ইনপুট হিসেবে রেখে দিব। সো এখন আমরা ওই ম্যাথটার মধ্যে চলে যাই যে ম্যাথে কি আছে। দেখেন এখানে একটা অপেম দেওয়া আছে, সেই অপেমটাকে মানে সেম অপেমকে একবার কি করা হয়েছে, দুইটা টার্মিনালে দুইটা ডিফারেন্ট ভোল্টেজ দেওয়া হয়েছে। একটা হচ্ছে 0.5 মিলি ভোল্ট, আর একটা হচ্ছে কত, -0.5 মিলি ভোল্ট। সো এরকম দেখেন, এখন কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে দুইটা সেম, বাট দুইটা কিন্তু আসলে সেম না, পোলারিটি আলাদা। এজন্য কিন্তু so এখন যদি আপনি বলেন 2 আর -2 এক, তাহলে তো আসলে হইলো না। সো ব্যাপারটা এখানে আসলে এরকম যে একটা টার্মিনালে দেওয়া আছে 0.5 মিলি ভোল্ট, আরেকটাতে দেওয়া আছে -0.5 মিলি ভোল্ট। সো দুইটা টার্মিনালে যেহেতু আসলে আপনার ভোল্টেজ দুইটা আলাদা, সো তার মানে এই জায়গাটা ডিফারেন্সিয়াল। আচ্ছা, ভালো কথা। এখন এই ডিফারেন্সিয়াল মোডের জন্য আপনার আউটপুট দেওয়া দিয়ে মানে আপনার প্রশ্নেই দিয়ে দেওয়া আছে সেটা কত, 8 ভোল্ট। সো 8 ভোল্ট যদি হয় তাহলে এখন আপনার চিন্তা করবেন যে তাহলে এখানে যেহেতু ডিফারেন্সিয়াল মোড, তাহলে ডিফারেন্সিয়াল কি হবে, এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল বিয়োগ। সো 0.5, সো 0.5 মাইনাস কত আসবে, -0.5। হ্যাঁ। সো এইটাকে তাহলে কত হয়ে যাবে, মাইনাস মাইনাস দুইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? সো ওয়ান হয়ে যাবে ম্যাম। ওয়ান হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো হয়ে যাবে কত, ওয়ান। সো দেখেন এই জন্য আপনার ডিফারেন্স এই যে ভিডি ইকুয়াল টু 1 মিলি ভোল্ট এই জায়গায় দিয়ে দেওয়া আছে। সো ডিফারেন্স ভোল্টেজ 1 মিলি ভোল্টের জন্য আপনি আউটপুট পান কত, 8 ভোল্ট। সো ওকে ফাইন, এখান থেকে আপনি কি করতে পারবেন, ডিফারেন্সিয়াল মোডের গেইন কত সেটা বের করতে পারবেন, ইনপুট বাই সরি আউটপুট বাই ইনপুট। সো এখানে আসলে এটাই বের করতে বলছে লাস্টে যে এই ম্যাথ থেকে সিএমআরআর কত। সো এই যে দেখেন প্রথমে ডিফারেন্স এডি, ভি আউটপুট বাই ভিডি, 8 ভোল্ট বাই 1 মিলি ভোল্ট, তাহলে আপনার গেইন আসছে হচ্ছে 8,000। এরপরে ওই সেম অপেমটাকেই কি করছে, কমন মোডে কানেক্ট করা হয়েছে কিভাবে, এই যে দেখেন পজিটিভ টার্মিনালে 1 মিলি ভোল্ট দেওয়া হয়েছে, নেগেটিভ টার্মিনালে 1 মিলি ভোল্ট দেওয়া হয়েছে। সো দুইটাতে যেহেতু সেম দেওয়া হয়েছে, সো তাহলে এখন আমরা কি নিব, গেইন বের করার জন্য দেখেন এই যে আউটপুট আসছে কত, 12 মিলি ভোল্ট। খুবই ছোট একটা ভ্যালু বাট আসছে। সো এই জায়গার মধ্যে তাহলে কি হচ্ছে, যে আপনার আউটপুটটা হচ্ছে কত, 12 মিলি ভোল্ট। আর ইনপুট হিসেবে কত যাবে, ইনপুট হিসেবে কিন্তু এখানে জিরো যাবে না, ইনপুট হিসেবে যাবে কমন যেটা। তাহলে কমন কোনটা, 1 মিলি ভোল্ট। তাহলে এই যে আসেন এসি বা কমন মোড গেইন, তাহলে এটা কত, আউটপুট হচ্ছে 12 মিলি ভোল্ট, আর ইনপুট হচ্ছে কত, 1 মিলি ভোল্ট। সো আপনার গেইন হচ্ছে কত, 12। তাহলে আপনার ডিফারেন্সিয়াল মোডের গেইন আপনার কাছে আছে, কমন মোডের গেইনটাও আপনার কাছে এবার আছে। তাহলে আপনি সিএমআরআর কত সেটা হিসাব করতে পারবেন, কত হবে, ডিফারেন্সিয়াল গেইন থেকে কমন মোডের গেইনটা, ডিফারেন্সিয়াল মোডের গেইনকে কমন মোডের গেইন দিয়ে ভাগ করে দিবেন। সো 8,000কে এবার আপনারা কি করতেছেন, 12 দিয়ে ভাগ করে দিলে এই যে সিএমআরআর এর একটা
ভ্যালু আসছে। এই ভ্যালুর কোনো ইউনিট নাই, বাট এটাকে যদি আপনি ডেসিবেলে কনভার্ট করতে চান তাহলে কি হবে, 20 log 10 দিয়ে এটাকে অপারেট করতে হবে। তাহলে 20 log 10 সামনে কত আসবে, এই যে 666.7 করলে আপনার ডেসিবেলে ভ্যালুটা আসে হচ্ছে 56.48 ডেসিবেল। সো এখন যদি আসে যে আপনাদের এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় তো আসলে ডেসিবল করার দরকার কি, আমরা ডেসিবল ছাড়া এই পর্যন্ত রেখে দিলেই তো আসলে হয়। হ্যাঁ, এ পর্যন্ত রেখে দিলে অবশ্যই আপনার মানে ভালো, মানে ভালো বলতে মানে বুঝাচ্ছি আমি, বলছি ওকে ফাইন, আমি এখানে আপনাকে গেন বের, আমি তার বলে দিই যে ডেসিবলেই গেনটা বের করতে হবে। সো কেউ যদি এ পর্যন্ত রেখে দেয় তাহলে কোনো অসুবিধা নাই। তবে আপনি যদি ডেসিবেল পর্যন্ত করেন তাহলে সেখানে একটা বাড়তি সুবিধা হচ্ছে যে আপনার হয়তো মানে এই যে আপনি একটা লাইন এক্সট্রা করছেন যেটা হয়তো প্রয়োজন ছিল না, বাট তারপরেও আপনি এক্সট্রা লিখছেন, সেটার জন্য হয়তো দেখা যেতে পারে যে আপনার হয়তো অন্য কোনো একটা জায়গায় নাম্বার একটু কম কাটা চলে গেছিল, এখন আমি খেয়াল করলাম যে আচ্ছা অন্য জায়গায় কাটা গেছে বাট এখানে তো সে এক লাইন বেশি লিখছে, আচ্ছা ওকে ফাইন, তাহলে ওকে কাজ করি 0.5 বাড়াই দিই। সো এভাবে আসলে মার্কসগুলা অল্প অল্প করে বিভিন্ন জায়গা থেকে বেড়ে যায়। সো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে আহ, আপনার না লিখলে নাম্বার কাটা যাবে না, তবে লিখলে হয়তো আপনি এক্সট্রা কিছু মার্কস পেতে পারেন। সো এটাই যে আহ, আপনারা চাইলে এই ডেসিবেল পর্যন্ত করতে পারেন। তো এই ম্যাম ছিল এটার মেয়াদ কত মার্কের থাকতে পারে এটা? আহ এইটা যদি 3 মার্ক, নর্মালি আপনাদের ম্যাথগুলো এরকমই হয়, 3 মার্কের থাকে। সো এটা হলো এরকম 3 মার্কের মতো থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, তো মোটামুটি এ পর্যন্তই ছিল। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ম্যাম আমাদের কি নেক্সট উইকে কোনো ইয়ে আছে, ক্লাস টেস্ট? হ্যাঁ, শুক্রবার, এটা তো বারবার বলে দেওয়া হয়েছে।